অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। এবং সারা দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম যেইভাবে বেড়েছে এটা কিন্তু নজিরবিহীন। এত কম সময়ে এত বেশি পরিমাণ একসাথে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়নি এর আগে। এবং আমাদের আগামীকাল এই চট্টগ্রামে 11 দলীয় জোটের মহাসমাবেশ, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, সেখানে কিন্তু গণভোটের যে রায়, সেই রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যেটা, সেটা লাগাম ধরে টানার জন্য কিন্তু আমাদের এই দাবিটা আমরা প্রত্যেকটা বিভাগে 11 দলীয় জোট প্রোগ্রাম করছি। আমাদের এই পুরা মাস জুড়েই সংসদ এবং সংসদের বাইরে এই অর্থনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হবে, আমরা কর্মসূচি চালাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুর্নীতি, এই বাজেট কিভাবে দুর্নীতি বন্ধ করবে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কীভাবে করছে, যখন কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলে সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এসালামের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি আদ্দিন হাসপাতালকে একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামাত বলেন, 11 দলীয় জোট বলেন, তাদেরকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে। যেখানে আমাদের প্রতিষ্ঠান তৈরি করার কথা, বাংলাদেশে এমনি প্রতিষ্ঠান নাই, ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি 3 কোটি গ্রাহক বা আমানতকারী যদি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু অন্য ব্যাংকের উপর এই প্রভাবটা পড়বে। ফলে এই সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। একই সাথে আমরা শুধু সমালোচনাই করছি না, আমরা কিন্তু প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের একটা বাজেট সেই প্রস্তাবনার অংশ এবং সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব। এবং আগামীকাল সমাবেশ সফল হবে। 11 দলীয় জোটে যারা চট্টগ্রাম বিভাগীয় যারা এনসিপি সহ সকল দলের নেতাকর্মীরা সবাই সম্মিলিতভাবে উপস্থিত হবে এবং আমরা আশা করব সরকার আমাদের কথাগুলো শুনবে এবং দ্রুত জুলাই মাসও আসতেছে, যে জুলাই সনদ অনুযায়ী যে সংস্কার এবং গণভোটের রায় অনুযায়ী যে সংস্কার, সেই সংস্কারগুলো যাতে সরকার অবিলম্বে বাস্তবায়ন করে। গতকাল সংবাদ সম্মেলনে বলা হয়েছে বিগত সরকারগুলোর মধ্যে এই সরকার যেন ফেসিবাদের দিকে না যায়, সেটাই আগামীকালের মূল মেসেজ থাকে, এরকম কথা বলা হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, শেখ হাসিনা ফিরবেন এমন বক্তব্য আমরা এখনো দেখছি। আওয়ামী লীগের, ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের যে মিছিল আমরা দেখছি, এই জায়গায় এনসিপির অবস্থান কি? আসলে পলিটিক্যালি কি আওয়ামী লীগ আবার এস্টাবলিশ হতে যাচ্ছে কিনা, বা রাজনৈতিকভাবে তারা সক্রিয় হতে যাচ্ছে কিনা? আওয়ামী লীগ একটা সন্ত্রাসবাদী সংগঠন, তারা নিষিদ্ধ রয়েছে। বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে দলগতভাবে তাদের বিচার করা হবে এবং এখন সংসদে কিন্তু এটা আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে। কারণ প্রশাসন যদি এটা কার্যকর ব্যবস্থা না নেয়, এবং আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখছি এক ধরনের উস্কানি বা তাদের বক্তব্য প্রচারণা করার চেষ্টা করছে, সেটাও কিন্তু আইনগতভাবে আসলে আইন লঙ্ঘন করা এক ধরনের। ফলে সেটা সরকার দেখবে, প্রশাসন দেখবে আমরা মনে করি। এবং আমরা যেহেতু চট্টগ্রামে এসেছি, চট্টগ্রামের কথা আমরা বলতে চাই যে চট্টগ্রামে যে আপনারা দেখছেন যে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের জলাবদ্ধতা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা। একটু বৃষ্টি হলেই পুরো চট্টগ্রাম শহর জলাবদ্ধতা হয় এবং এইখানকার নগরবাসী একটা ভোগান্তিতে পড়ে। ফলে চট্টগ্রামের সিটি কর্পোরেশন, চট্টগ্রামে যারা প্রশাসন রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণে যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নেয়।
আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, দ্রুত প্রস্তাবিত হবে তো কোন দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল বলে মনে করছেন? আমরা এই বাজেটে আমাদের পুরো অর্থনীতির এখন 3টা জায়গাতে আমরা খুব মৌলিক সমস্যা মনে করতেছি। একটা হচ্ছে ব্যাংকিং খাত, ফলে ব্যাংকিং খাতে যে নাজুক অবস্থা সেখান থেকে কিভাবে আমরা উত্তরণটা করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের জ্বালানি বিদ্যুৎ খাত, কারণ বিদ্যুতের যেই অসম চুক্তিগুলো হয়েছে এগুলো নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্যে আপনারা কিছু পাবেন না। উনি যদিও বলেছে ক্যাপাসিটি চার্জের কথা, কিন্তু সেখান থেকে উত্তরণের কথা উনি বলেননি। আর তৃতীয় হচ্ছে কর্মসংস্থান, তরুণদের জন্য কর্মসংস্থান, জব ক্রিয়েশন কিভাবে হবে। আপনি দেখেন যে এই বাজেটটা যেহেতু একটা ঘাটতি হবে প্রচুর পরিমাণে, ফলে এই ঘাটতি পূরণ করতে হলে সরকারকে ঋণ নিতে হবে বিদেশ থেকে এবং দেশীয় ব্যাংক থেকে। দেশের ব্যাংক থেকে যদি সরকারি ঋণ নেয় এত পরিমাণে, তাহলে বেসরকারি খাতে ঋণ কমে যাবে। বেসরকারি খাতে ঋণ যদি কমে যায়, বিনিয়োগ কমে যাবে এবং কর্মসংস্থান কিন্তু সংকুচিত হবে। ফলে তরুণদের কর্মসংস্থান এবং এই যে ব্যাংকিং খাতের যে লুটপাট, নাজুক অবস্থা থেকে কীভাবে উত্তরণ, এইটা আমরা মনে করি এই বাজেটে আসলে অনুপস্থিত রয়েছে। ঠিক আছে, আপনাকে লাগবে পুলিশের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানে আওয়ামী লীগ মিছিল করছে এবং সেখানে অনেক জায়গায় আমরা আসলে নিষ্ক্রিয় দেখছি। বিগত 2 মাসে বেশ কয়েকবার মিছিল মিটিং প্রথমত ভারতে হলো শেখ হাসিনা পালিয়ে গেছে, সরকার শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং সাথে সাথে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিচ্ছে। ফলত ওইখান থেকে প্রায় 30 লক্ষ শুধু মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে তারা, এবং সীমান্তে তারা মানবতার জীবন যাপন করছে। একই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের শাসনামলে যেটা হয়েছিল, সীমান্তের ওই পাড়া থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল, সেই ক্ষেত্রে একই ধারাবাহিকতায় সেখানে শেখ হাসিনা থেকে বাংলাদেশে হলো আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, এবং সরকার সে জায়গায় আমরা নমনীয় ভাব দেখতে পাচ্ছি সরকারের মধ্যে। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে মাঠে মিছিল করে, আমরা সেই বিষয়ে সরকারের কাছে জবাব চাই। এখন আমরা যদি মাঠে নামি তাহলে এটা বলবে মব, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এটা কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে যা মব করতে পারবো না। এটা আপনারা দেখেছেন ছাত্রদলের উপরে তারা হামলা করেছে, তাদের হামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ তারা বাদ যাচ্ছে না, এবং নেত্রকোনায় হামলা হয়েছে, জাহাঙ্গীরনগরে একটা ছেলেকে তারা ধরে নিয়ে জয় বাংলা স্বীকারোক্তি আদায় করেছে। অর্থাৎ এই যে মিডিয়ার বক্তব্যগুলো আসে যে আওয়ামী লীগ মাঠে নামছে, এগুলো কিন্তু জোর করে মানুষকে এই ধরনের কর্মকাণ্ড তারা নিয়ে যাচ্ছে। ফলত সরকারের জায়গায় নমনীয় আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আশা করি সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নেবে, যাতে জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে আওয়ামী লীগ আবার নতুনভাবে নিজেদের পুনর্জীবন লাভ করেছিল পরে, এবং খালেদা জিয়ার যে অত্যাচারে নিপীড়নের মধ্য দিয়ে তাকে নিয়েছে, এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জনগণকে তারা হুমকির মধ্যে না ফেলে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি বাংলাদেশে যাতে হয়, আর যাতে তারা বাংলাদেশে কখনো 1400 ভাই বোনকে খুনের কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সাহস করতে না পারে। সাথে সাথে তাদের অন্যতম একটা এই খুনি বাহিনীর দোসর আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বর্তমানে, চুপ্পুর বিষয়ে যাতে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা সেটা যাতে বাংলাদেশের মানুষের পকেট থেকে যেটা তারা হাতিয়ে নিয়েছে সেটা যদি বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়। এবং মিডিয়া সেক্টরে অনেক আওয়ামী লীগের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আনিস আলমগীর থেকে তারাও কথা বলছে, এই ধরনের কর্তা ব্যক্তিদের যদি ব্যবস্থা নেয় তাহলে এটা সমাধান হবে। আমাদেরকে দোষ দিয়ে লাভ নাই। এনসিপি আমরা সর্বদা আওয়ামী লীগের বিচার চাই, এবং আমরা তাদের গণহত্যা তারা যেটা বাংলাদেশে ঘটিয়েছে এটা বাংলাদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে এই বাংলার মাটিতে আমরা তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার যদি কম্প্রোমাইজে যায় আমরা যাতে কম্প্রোমাইজে যাব না, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। যদি সরকার এই ক্ষেত্রে তাদের সাথে একদম গলায় গলা মিলিয়ে দেয়, তখন আমাদের এই আহ্বান থেকে, জনগণের ঐক্যবদ্ধ লড়াই থেকে আওয়ামী লীগ দেশের কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। আমি সীমান্তে গিয়েছিলাম, এই যে চিটাগাঙ্গে এখন বৃষ্টি হচ্ছে, সীমান্তে হলো বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে ধান খেতে হলে পানি এসেছে, এবং ওই মানবতার জীবনযাপন করছে মানুষগুলো, সেখানে তারা বাংলাদেশিদের কাছে পানি চাচ্ছে, বিস্কিট চাচ্ছে, বাচ্চা বাচ্চা সন্তান নিয়ে তারা সীমান্তে পড়ে রয়েছে শূন্য রেখায়। তো এটা পুরো দক্ষিণ এশিয়াতে
একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে ভারত। এখানে যে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছে, একজন উপদেষ্টা সহ সরকারের, এটা বাংলাদেশের মানুষের কোনো কণ্ঠস্বর না, জুলাই অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা না। উনি বলেছেন বর্ডার কিলিং না, এটা স্পষ্টত বর্ডার কিলিং যদি সীমান্তে হত্যা হয়। এবং তারা দিল্লিকে 12টা চিঠি দিয়েছে, কই একটা চিঠিরও তো জবাব আসে না। তাহলে চিঠির জবাব যেভাবে আসবে সেই বিষয় হলো সরকারকে পদক্ষেপে নিতে হবে। মোটা দাগে সবচেয়ে বড় বিষয় হলো বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করতেছে, কিন্তু তাদের পেট্রোলিং কার্ড নাই। সেখানে আমি গিয়ে দিয়েছি, তারা মশার কামড় খায়, মাছির কামড় খায়, তাদের ওই অব্যবস্থাপনার মধ্যে তারা রয়েছে। অল্প কয়েকটা টাকা তারা স্যালারি পায়। আমরা সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজেপির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজেপিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে পাঠানোর জন্য কি সীমান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কি মনে হয় এরকম? এটা তো শেখ হাসিনাকে মানে এটা ডিরেক্টলি বলা যায় না। আমি মনে করি যে এখানে যে ভারতের যে ওয়ান নেশন বিজেপি যে পলিসিটা নিয়েছিল, এবং তারা বিভিন্ন তাদের যে স্টেটগুলোতে আছে সেখানে সব দল থেকে হলো বিধায়কদের তারা ভেঙে নিয়ে যাচ্ছে, এবং তারা গেরুয়া পতাকার একটা হলো যে অখণ্ড ভারত সেটা বানানোর চেষ্টা করছে। এবং এই গেরুয়া পতাকা অখণ্ড ভারতের অংশ হিসাবে নীল নকশার এখানে বাংলাদেশের উপরে তারা নতুনভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়া চাই, আমরা কোনো সন্ত্রাসী গুন্ডাগিরি মাস্তানির কোনো এশিয়া চাই না, যেটা ভারতের বিজেপি এবং আরএসএস করছে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ঢাকা থেকে দক্ষিণ এশিয়াতে শান্তির বার্তা দিচ্ছে, এবং একটা সময় সাউথ গ্লোবাল যেটা লিড, এটা বাংলাদেশের হাতে আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। গতকাল বলেছেন যে ঢাকা থেকে একজনকে মানে এখন যিনি এখানে মেয়র আছেন, তো অন্যরা তো মেয়র হন নাই। ইশরাক সাহেব চেষ্টা করেছিলেন, উনি হয়েছেন। তো অনেক জায়গায় প্রশাসক মেয়র একটা জগা খিচুড়ি অবস্থা, এবং আমরা ইতিমধ্যে দেখছি ঘাসের উপরে হলে কেচি চলে, ঘাসের মধ্যে চলে না। দেখছেন ভিডিওটা কেউ? এবং অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এখানে লড়াই করেছি যে অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধিকরণ, এবং এর আগেও গ্রাফিতি নিয়ে এখানে চিটাগংয়ের সাহসী বাইরা হলে দাঁড়িয়েছে, জুলাইকে তারা মুছতে দিবে না। তো এই জন্য হলে বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে চিটাগংকে আশা করি উনি অশান্ত করবেন না। এবং অনেক বাচ্চা বাচ্চা পোলাপান আয়সা বলে, তা আমার কাছে হলো মেয়র হলো আমার রুমে যায় বসে থাকতো, আগে হলো আমার বাসায় যায় হলো বলতো যে কেমনে মেয়রশিপ পাবে, কেমনে কোথায় কি করবে। তো উনিও রেসপেক্টেবল রাজনীতি করুক, আমরাও রেসপেক্টেবল রাজনীতি করি, এবং এখানে জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা জনগণের সিদ্ধান্ত, এটা উনি সিদ্ধান্ত নেবে না। প্রার্থী যেখান থেকে হোক, নির্বাচন কমিশনের যে নিয়মাদি রয়েছে, এখানে যদি ভোটার হয় এবং জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেখানে কে কি বললো এই বিষয় বক্তব্যগুলো আমরা নিচ্ছি না। জনগণ এটা রায় দিবে, এবং জনগণের রায়ে চিটাগংবাসীর জলাবদ্ধতা থেকে শুরু করে জুলাইয়ের স্পিরিটের অভ্যুত্থান বন্দর থেকে শুরু করে নতুনভাবে চট্টগ্রাম হলো দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছি। কেউ নেই ঢাকা থেকে আনতে হবে, ঢাকা থেকে অথবা চিটাগং থেকে, যেখানে যোগ্যতা সম্পন্ন হোক, আমরা বলেছি জনগণ যাকে রায় দিবে সেই হবে। এখন অনেকে বলেন যে ঢাকা থেকে এসেছে, অনেকে চিটাগং থেকে এসেছে, এভাবে হলো বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি মনে করি এখানে অশান্ত সৃষ্টি করা চলছে। যদি আপনাদের মধ্যে সাংবাদিক যারা আছে, অথবা আরো যদি কোনো ভালো প্রার্থী থাকে, আপনারা মনে করেন যে এই হলো সবচেয়ে যোগ্য প্রার্থী, আপনারা আমাদের কাছে পাঠাবেন, আমরা তাকেই দিব। আমরা কোনো হীনমন্যতার পরিচয় নয়, আমরা কোনো ওয়ান গড ফাদার সৃষ্টিতে কোনো বিশ্বাসী নই। আমাদের সবচেয়ে যে যোগ্য আমরা প্রিলিমিনারি প্রকাশ করেছি। আপনাদের হাতে যদি আরো প্রার্থী থাকে আপনারা দেন, আমরা কনসিডার বা বিবেচনা করবো।